স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। ম্যাচটা হাতের মুঠোয় নিয়ে আসলো, এখনো জয় পায়নি বাংলাদেশ, একটি উইকেট এখনো বাকি। অন্যান্য অনেক বিষয় নিয়ে আলোচনা করতে আজ আমরা অনুষ্ঠানে নাম রেখেছি জাতীয় কঠিন ক্রিকেট। আসে আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ, আছেন জাতীয় দলের আরেকজন সাবেক ক্রিকেটার সানার হোসেন, আছেন হাসিবুল হাসান শান্ত এবং জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় মিশু চৌধুরীও আছেন আমাদের সঙ্গে। স্বাগত আপনাদের। ইশতিয়াক ভাই, আপনি বারবার বলছিলেন খেলা এখনো শেষ হয়ে যায়নি, গত ম্যাচের অভিজ্ঞতা আপনাকে চুন খেয়ে মুখ পোড়ার দশা করেছে কিনা, মানে দই ভেবে চুন খার অভিজ্ঞতা করেছে কিনা, নাকি ক্রিকেটই একটা শুধু গতকালকের খেলা না, ক্রিকেট এমনিতেই একটা খেলা যেটা আমরা সবাই জানি, খেলা অনিশ্চয়তার খেলা, গ্লোরিয়াস আনসার্টেনিটিজ, দ্যাটস হোয়াট দ্য গেম ইজ অল অ্যাবাউট। এবং সেই পরিপ্রেক্ষিতে বলছি। তবে ইয়েস, যেটা শান্ত কিছুক্ষণ আগে বলছিল যে হারছি না, বলার একটা যুক্তি আছে। শিওর 57 রানস অর হোয়াট এভার, এখানে এক রান বাকি, একটা উইকেট বাকি হওয়ার কথা না, রাইট? তবে অনিশ্চয়তার খেলা। স্যার, আগে অনিশ্চয়তার কথা বলার আগে বাংলাদেশ আসলে ম্যাচটা এখন যে পজিশন আছে সেটাতে বাংলাদেশকে দুবার আসলে কামব্যাক করতে হয়েছে। ব্যাটিং এ তো অবশ্যই একটি বড় কামব্যাক ডেফিনেটলি, কারণ আমরা যদি লাস্ট ম্যাচ নিয়ে এইটা কথা বলতে চাই, যেটা লাস্ট ম্যাচ হারার পরে মনে হয়েছিল যে ক্রিকেটে এমন ঘটনা বোধহয় প্রথম হয়েছে, বাংলাদেশ এত বেশি আপসেট ছিল। আমরা এত বেশি আপসেট হওয়ার কোনো কারণ ছিল না, ক্রিকেটে এরকম অনেক জয় আমরাও পেয়েছি। লাস্ট আফগানিস্তানের সাথে যদি দেখি, আমরা দ্বিতীয় ম্যাচটা যেই ওয়েতে, ফার্স্ট ম্যাচ যেই ওয়েতে জিতেছিলাম, ওদের ম্যাচ এরকম ক্রিকেটে হতেই পারে। তবে আজকের ম্যাচটা যেটা আমাদের অসাধারণ কামব্যাক করেছে বলে, কালকের ম্যাচের পরে কিন্তু প্লেয়ার অনেক বেশি আপসেট ছিল। ওইখান থেকে যেই ওয়েতে স্ট্রংলি কামব্যাক করেছে, ব্যাটিংয়ে আমরা স্টার্ট করলাম 25 নো লস, ওইখান থেকে খুব আর্লি 3টা উইকেট পড়ে গেল। ওইখান থেকে মাহমুদুল্লাহ রিয়াদ একটা অসাধারণ ইনিংস খেলেছে, যেটা হয়তো বিল্ড আপ করেছে। তারপরেও আবার আমার একটা বাজে সিচুয়েশন চলে আসছিলাম, তারপরে মাশরাফি ক্যাপ্টেন সামনে থেকে লিড দিয়ে, এবং এতদিন পর নাসির, যাকে নিয়ে আমরা এত বেশি কথা বলছিলাম লাস্ট ওয়ার্ল্ড কাপ থেকে, কেন কে এতদিন বাইরে রাখা হয়েছিল, এটা কিন্তু নাসির কিন্তু ওর যে ইনক্লুশনটা যে যুক্তিযুক্ত ছিল অনেক আগেই ছিল, এটা কিন্তু প্রমাণ করেছে নাসির। আবার এনিওয়ে যে টোটালটা হয়েছিল, এটা কিন্তু খুব ওয়ানডে ক্রিকেটে খুব বিগ টোটাল না। তারপরে ইংল্যান্ডের এগেনস্টে মতো টিমের এগেনস্টে আমাদের বলাররা অসাধারণ পারফর্ম করেছে, বিশেষ করে মাশরাফি এবং তাকে যেই ওয়েতে স্টার্ট করেছে, ওইটাই ম্যাচকে আমাদের মনে হয় আমাদের প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। শান্ত, আপনি যতই বলেন যে ম্যাচটিতে আমরা আর হারছি না, কিন্তু ইশতিয়াক ভাইয়ের মতো মানে কনজারভেটিভ আমরা সবাই হব কিনা, চিন্তা করছিলাম যে মনে কিছু একটা হচ্ছে, উইকেট পড়ছে না কেন। 43 বলে 47 রান দরকার বা 42 বলে 46 রান দরকার। এই ওভারটিতে সাকিব আল হাসান আমাদের সবচেয়ে এজ বলার, এই ওভারটিতেই আসলে 10-এর বেশি, আমি ঠিক গুনতে পারছি না, 10-এর বেশি রান দিয়েছে, 4-2-1-1 ওয়াইডও করেছেন সাকিব। কি মনে হয় আপনার, যে আপনি এখনো কনফিডেন্ট? যে আমি কনফিডেন্ট যে বাংলাদেশ জিতবে, বিকজ একটা রান হতেই পারে, লাস্ট উইকেট, একটা ভালো বল, বাস একটা ভালো বল দূরত্বে আমরা জি একটা ভালো বল দূরত্বে। আপনি যদি আজকে আমাদের বোলিং আক্রমণ, বিশেষ করে মাশরাফির প্রথম 5 ওভার, আমি জানি না আপনি, আমি দেখেছি, আপনি মাশরাফির প্রথম 5 ওভার আমার কাছে মনে হচ্ছে অনেকদিন পর এত ভালো একটি স্পেল দেখলাম। আসলে ব্যাটিংটা যখন ভালো করেছে, তখনই কিন্তু তার একটা কনফিডেন্স লেভেল অনেক হাই হয়ে গেছে। আমি যদি আগে ব্যাটিং করে, যদি আমার ক্ষেত্রে যেটা হতো যে আমি একটু ভালো ব্যাটিং করলে আমার বোলিং করতে ভালো লাগতো, ওইটার একটা উৎসাহ আমার মনে হয় তাকে আরো বেশি মানে শক্তি দিয়েছে। আর খেলাটা আজকে আমাদের জিতা খুবই দরকার ছিল। আর আরেকটা জিনিস এখানে যে আমরা কিন্তু সাউথ আফ্রিকার সাথে ফার্স্ট খেলাটা হারার পরে কামব্যাক করেছিলাম, এরকম কিন্তু সিচুয়েশন আগে হয়নি, দিকে আমরা একটু সবাই ভাবছিলাম যে ইংল্যান্ডের সাথে আমরা কি কামব্যাক করতে পারবো কিনা। বাট এখন আর ওই চিন্তা হবে না যে অন্য কোনো টিম আসলে যে আমরা কামব্যাক করতে পারবো না, তা কিন্তু আজকে জিতলে সেটা দূর হয়ে যাবে। বাট আজকে যে জিনিসটা হয়েছে, মাশরাফির ব্যাটিং এবং বোলিংয়ের সাথে মাহমুদুল্লাহ রিয়াদের ওই 75-এর ইনিংসটাও কিন্তু বিশাল একটা পয়েন্ট ছিল আমাদের। আর নাসিরের লাস্টের দিকে যে ব্যাটিংটা ছিল, যে সাপোর্টটা দরকার, সেটা কিন্তু নাসির তার সম্পূর্ণভাবে দিয়েছে। আজকেই তাকে দরকার ছিল দেখে আজকে টিম তাকে নামিয়েছে মাঠে। আপনি কি মনে করেন যে নাসিরের কথা যখন অনেকবার আসলো, আপনি কি মনে করেন নাসির বাংলাদেশ টিমের অটোমেটিক চয়েস বর্তমান সিচুয়েশনে? আমার কাছে মনে হয় সেটা, কিন্তু এটার চেয়ে মানে আমরা বলার চেয়ে আসলে বিসিবি সিদ্ধান্তটা সবসময় ভালোভাবেই নেয়। আসলে তাদের কাছে কি মনে হয় না, সেটাই আমি বলছি যে কারণ নাসিরকে মানে হি ইজ এ অলরাউন্ডার প্লেয়ার, তো আজকে নামার পরে আমরা কিন্তু দেখেছি যে এখন পর্যন্ত তার পারফরমেন্স নট ব্যাড, সে কিন্তু ভালো করেছে। তো এর আগে আরো যারা ছিল তারাও ভালো করেছে। এখন
একটা ম্যাচ দিয়ে আপনি কিন্তু কোনো কিছু বলতে পারবেন না বা করানো যাবে না। তো সেই জন্য আজকে যেহেতু নাসির খেলেছে, আমার মনে হয় যে এর পরবর্তীতে ম্যাচগুলো হবে সেখানে নাসিরকে আরো ধরে রাখতে কিছু, হবে আর কি। হ্যাঁ খেলাটা আরো ধরে কিছু। রাখতে হবে, এবং আমার মনে হয় যে নাসির ভালো যেহেতু আজকে শুরুটা করেছে, আমার মনে হয় যে আরো ভালো করবে। ইশতিয়াক ভাই, আমি একটু ব্যাটিং এর কথা আসি। আমাদের ব্যাটিং এ আমরা 25 রান করেছি 7 ওভারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল তামিম খুবই স্ট্রাগল করছে। ইমরুল কায়েসের খেলা আসলে মানে বলাই, আর মুশফিকের ব্যাট ব্যাচটা সেই অর্থে কাটছেই না। আপনি আপনার কাছে একটু শুনবো যে টপ 5 সম্পর্কে আপনি একটু পর্যবেক্ষণ। না, আজকের উইকেটটা ঠিক ওইরকম ফেভারেবল ছিল না যেখানে নাকি ইমরুল কায়েস আর তামিম তাদের ন্যাচারাল স্ট্রোকস খেলতে পারে, যেটা আমরা ইংল্যান্ডের ক্ষেত্রেও দেখেছি। ইট ওয়াজ নট দি টিপিক্যাল টাইপ অফ উইকেট যেখানে বল ইজ কামিং অন টু দ্য ব্যাট, স্বচ্ছন্দে ব্যাটসম্যান খেলছে, এবং তামিম এবং ইমরুল আমরা জানি যে তামিম বিশেষ করে ইজ আ ফ্রি ফ্লোয়িং স্ট্রোক মেকার। যদি উইকেটটা ঠিক সেভাবে যদি না পায়, বা তারপরে আমি মনে করি দেওয়ার কশেস, তারা গিয়ে যে শট অনেক আগে যে ধরনের তামিমকে আমরা জানতাম, কিংবা ইমরুল কায়েস সবসময় একটু টেকনিক্যালি কম্প্যাক্ট প্লেয়ার আমরা জানি, বাট এখানে বোলারদেরকেও কৃতিত্ব দিতে হবে যে এই যে উইকেট যে ধরনের ছিল সেটা তারা সুবিধাটা এক্সট্রাক্ট করতে পেরেছে, এবং ব্যাটসম্যানদেরকে একটা নিয়ন্ত্রণে রাখার যে 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 ধরনের লাইনের লেন্থ তারা সেটা সক্ষম হয়েছে। অ্যান্ড অ্যাজ ফার এজ মুশফিক ইজ কনসার্ন, দেখেন মুশফিকও কিন্তু একটা ছোটোখাটো একটা পার্টনারশিপ কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের সাথে হয়েছে। সে ব্যাট ফর্ম কতখানি আমি জানি না, হি ইজ নট, মানে যে ধরনের নির্ভরযোগ্যতা মুশফিকের সাথে আমরা অ্যাসোসিয়েট করি, সেই নির্ভরযোগ্যতা আমরা মুশফিকের কাছে পাচ্ছি না। হিয়ার অ্যাগেন একটা ব্যাটসম্যানের এরকম সময় যেতেই পারে, আমরা যদি ভুলে যাই মুশফিকের অবদান কি ছিল বাংলাদেশ ক্রিকেটে। এবং আরেকটা জিনিস না বললেই নয়, দেখেন আমরা অনেক প্লেয়ারদেরকে দেখেছি যে স্ট্রাগল করার সত্ত্বেও দে হ্যাভ ট্রাই টু হিট আউট অফ ব্যাট ফর্ম। মুশফিক কিন্তু তা না, অনেকে গিয়ে মেরে যত তাড়াতাড়ি রান করে সাব্বির যেভাবে আজকে আউট হয়েছে, কি মুশফিকের ক্ষেত্রে কিন্তু সেটা না। আমার মনে পড়ে না যে মুশফিক গিয়ে তাড়াহুড়া করে একটা র্যাশ স্ট্রোক খেলে তার উইকেটটা দিয়েছে। আমি সব সময় মুশফিকের ব্যাপারে একটা যেটা মানে স্পেশালিটি ইজ যে হি ইজ অলওয়েজ হি পুটস আ প্রাইস অন হিজ উইকেট। সে গিয়ে মানে যেটা আমরা বাংলায় বলি মাগনা উইকেট না আর কি, উইকেটটা অর্জন করতে হবে বোলারদেরকে। রাইট। আই ডোন্ট নো ইফ ইউ অল এগ্রি, মুশফিক কিন্তু গিয়ে উইকেট দিয়ে আসে না, মুশফিক হি ক্রিকেটে পুটস আ গিফট প্রাইস অন হিজ উইকেট। এবং ইদানিং কালে যেটা দেখা যাচ্ছে সেটাও কিন্তু পার্টনারশিপ দিচ্ছে, ছোটখাটো কিন্তু করে পার্টনারশিপ দিচ্ছে। মুশফিক ইজ নট দ্যাট কাইন্ড অফ আ প্লেয়ার। যে ধরনের কনসিস্টেন্টলি সলিড টেকনিক্যালি কারেক্ট ব্যাটসম্যান যেটা মুশফিককে আমরা জেনে থাকি, সেটা হয়তো আমরা ইদানিং দেখছি না, এই জন্য যে সে কনসিস্টেন্টলি রান করতে পারছে না। বাট আই স্টিল থিঙ্ক দ্যাট মানে ইটস নট ফেয়ার যে একটা প্লেয়ার এতদিন ধরে একটা অবদান রেখেছে, এখন যদি আমরা যদি বলি যে না ওর কিপিং এর জন্য ব্যাটিং হচ্ছে না, ব্যাটিং এর জন্য কিপিং হচ্ছে না, we should try someone else. I think that's not fair. প্রথম ব্যাটসম্যান কথা বলার আগে, প্রথম 5 ব্যাটসম্যানের কথা বলার আগে 44 রানে পার্টনারশিপ হয়েছে এই দশম উইকেট জুটিতে। এখন কিন্তু খেলার অবস্থা একটু বাংলাদেশের জন্য একটু চিন্তার ব্যাপারই মনে হলো। 36 বলে 36 রান দরকার। অবশ্যই, কারণ ক্রিকেট খেলা এই মানে অলওয়েজ আনসার্টেন, যে সিচুয়েশনটা ওরাও কিন্তু এখন একটা প্রেশার, এখন আমাদের বোলারও একটা প্রেশার চলে আসছে, ওদের ব্যাটসম্যানের যেরকম প্রেশার চলে আসছে। এখন পর্যন্ত কনফিডেন্ট আমরা যে ম্যাচে হয়তো কামব্যাক করবে বাংলাদেশ, একটি বল দরকার, একটি বল দরকার ব্যাক করবে। তো যে জিনিসটা হিসেবে বলছিল আজকের উইকেট এবং কালকের উইকেটের মধ্যে ডিফারেন্স ছিল। আগের উইকেট সব উইকেট এক ধরনের ব্যাটিং করলে হবে না, আগের উইকেটটা ছিল 300 প্লাস ওই ধরনের রান করার উইকেট। আজকের উইকেটটা কিন্তু ওই অত বড় স্কোরের উইকেট ছিল না, আজকের উইকেটটা হয়তো 250, এটা আইডিয়াল স্কোর ছিল। এই জায়গাটা হয়তো ক্যালকুলেশনটা আমাদের একটু মিস্টেক হয়েছিল। প্লাস আমাদের যদি ফার্স্ট উইকেটগুলি যদি আমরা দেখি, ইমরুল কায়েস, তামিম, মুশফিক, প্রতিটা ব্যাটসম্যান কিন্তু শর্ট বল খেলতে গিয়ে আউট হয়েছে। আমরা এই জায়গাটায় কিন্তু ওরা কিন্তু ওয়ার্কআউট করেছে, আমরা এই জায়গাটায় দুর্বল, ওইটা কিন্তু ইংলিশরা ভালোভাবে প্ল্যান করে বোলিং করেছে। কারণটা হলো যে আমরা আমাদের এইটার বলতে গেলে কিন্তু আমাদের ডোমেস্টিক ক্রিকেটের কথা আসবে, যে এই উইকেটে খেলে আমাদের এই দুর্বলতা আমাদের থাকবেই যতদিন পর্যন্ত আমরা ওইটা ওভারকাম করতে না পারবো আমাদের ডোমেস্টিক উইকেট। কিন্তু এখন যেরকম আমি হাসিবুল হাসান সাদুর কাছে জানতে চাইছিলাম যে এখন ক্রিকেট প্রশিক্ষণের যত আধুনিক এবং যত বৈজ্ঞানিক নিয়ম বের হয়েছে, তাতে করে শর্ট বলের দুর্বলতা কাটাতে কি উইকেট ছাড়াও তো শর্ট বলের দুর্বলতা আসলে বোলিং মেশিনে বল করে তো সেটা কাটানো সম্ভব। আমার মুশফিকের ব্যাপারে আমি একটু বলবো যে তার কিছু শর্টস মানে কাট ডাউন করলে মনে হয় ভালো হয়। স্লগ সুইপটার মধ্যে সে বেশি আউট হচ্ছে, আজকে হুক করতে যে আউট হয়, বাট
লাস্ট কিছু ম্যাচ কিন্তু সে স্লক শট খেলতে যে আউট হয়েছে, আমি মানে এখানে কিছু শট যদি সে স্টপ করে তার ন্যাচারাল খেলা খেলে তা আমার আমার মনে মনে হয় হয় খেলা শেষ হয়ে গেছে না হ্যাঁ খেলার কি আমার মনে হয় যে বাংলাদেশ জিতে গিয়েছে, মানে আমাদের নিউজ রুমের উল্লাস দেখে তাই মনে হচ্ছে। বাংলাদেশ 34 রানে জিতেছে, যাই হোক শান্তর কথাই ঠিক না, হলো। confidence এবং একটা ইস্টার্ন ছিল। ভাইকে অনেক রিলিফ মনে হচ্ছে আসলে। আমরা সবাই good comeback, বাংলাদেশের এটা খুবই আমরা সবাই দরকার ছিল। খুবই প্রয়োজনের অবশ্যই মানে সাউথ আফ্রিকার পরে যে কামব্যাক ইংল্যান্ডের সাথে কিন্তু আমরা করলাম যে আমরা যে পারি, এটার সেকেন্ড টাইম আবার প্রমাণ দিলাম। আমরা এখন সবসময় পারবো, আমাদের আর ভয় পাওয়ার কিছু নেই। সবসময় আমরা যদি পিছিয়ে পড়ে যাই, আমরা আগিয়ে আসতে পারি, এটা একটা প্রমাণ আজকেও হলো। আপনি মুশফিকের শর্ট কাটন সম্পর্কে মানে বলতে কিছু চান। শর্টের জন্য কিন্তু সে বিশেষ করে আমি বলবো স্লক সুইপটার জন্য সে বেশি আউট হচ্ছে। সেই জায়গায় যদি সে চেক ডাউন দিয়ে তার ফেভারিট শট যেটা সেই জায়গাটা যদি সে একটু চেক দিয়ে যদি তার সে আগে একটু সেটেল হয়ে যদি একটা বড় রান করতে পারে, তাহলে তার এই সমস্যা থেকে দূর হয়ে যাবে। আসলে এই জায়গাটা সে মনে হয় একটু চিন্তা করা উচিত তাকে। আবার কিন্তু আমার মাশরাফির মাধ্যমেই নাসির ক্যাচ ধরেছে, মাশরাফির মাধ্যমে শেষ করেছে। মাশরাফি লাস্ট উইকেটটাও কিন্তু মাশরাফি নিয়েছে। লাস্ট উইকেট মাশরাফি মাশরাফি নিয়েছে। মাশরাফি 4 উইকেট 44 রান, অনেকদিন পরে ক্যাপ্টেন, মানে যেটা হচ্ছে Captain মাঠে ম্যাচ উইনিং knock আর কি, ম্যাচ খেলে নিঃসন্দেহে ম্যান অফ দ্য ম্যাচ মাশরাফি। আমি সেটাই বলছিলাম যে আমি প্রথমে নাসির যখন নামলো আজকে সেই পর্যন্ত খেলা দেখেছি, এরপর আর দেখতে পারিনি। এবং এরপরে যখন মাশরাফি 3টা উইকেট নিল, তখন আমি বলছিলাম যে আজকের ম্যান অফ দ্য ম্যাচ মাশরাফি বিন মুর্তজা হবে। এবং মাশরাফি সম্পর্কেও আসলে বলবার মতো আসলে কিছু নাই, কারণ আজকে আমার মনে হয় যে উনি বোধহয় একটু কি ঝড়ে ঝড়ে সবকিছু মনে হয় হচ্ছিল, যে যেরকম মুষলধারে আজকে বৃষ্টি ওনার হয়। দিন ছিল basically। আজকে উনার দিন ছিল। আমি আবারও প্রথম 5 ওভারের কথা বলতে চাই। মাশরাফি 30টি বল, না 30তম বলটি অত ভালো হয়নি, যেটি বাটলার প্রথমেই বাটলারের পায়ে ছিল বলটি। ওই 30 নাম্বার বলটি বাদ দিলে মাশরাফি আজকে অসাধারণ বল করেছেন। হ্যাঁ, এবং- ব্যাটিং এর কথা আমি আসলে ব্যাটিং এ মাশরাফি স্লক করেছেন, বল লেগেছে সেটির কথা আমি বলতে চাই না। তবে না, এবং আমি কিন্তু আমার একটা জিনিস আজকে মনে পড়ছে, যে আপনারা সবাই মনে আছে নিশ্চয়ই, যে পাকিস্তানের সাথে আমাদের টি-20 আমরা যখন কোয়ালিফাই খেলছিলাম, সেখানে কিন্তু পাকিস্তানের সাথে তার 2টি 4 আমাদের কিন্তু মানে ম্যাচটাই কিন্তু ঘুরিয়ে দিয়েছিল। ওই ইনিংসের কথা কিন্তু আজকে আমার ভীষণ মনে পড়ছে, যে মাশরাফি আসলে যে কোনো মুহূর্তে আসলে যা কিছু করতে পারে এবং ঘটাতে পারে, সেটা কিন্তু আজকে উনি প্রমাণ করে দিয়েছেন। মানে এইটা একটু সময় হ্যাঁ, এটা কিন্তু সব সময় বোলিংটা talented batsman বেসিক্যালি ছিল, আসলে right? মারাত্মক আজকে আজকে খেলাটা আজকে আজকে বোলিং অসাধারণ করেছে। আমি এটা বিরতি নিচ্ছি, বিরতি নেয়ার পর ইশতাক ভাই, আমি আপনার কাছে একটু টেকনিক্যাল বিষয় জানতে চাইবো, যে বিষয়টি আসলে আপনি উত্থাপন করেছিলেন, যে উইকেট, যে উইকেটটি আসলে সানোয়ার ভাইও পরে বলছিলেন যে একই ধরনের উইকেট ছিল না, উইকেটটা রিড করার ব্যাপার আছে। আপনার কাছে কি মনে হয়, দেশীয় কন্ডিশন নিয়ে আমরা কি ভিন্ন ধরনের উইকেট ইচ্ছা করে তৈরি করলাম, নাকি এটা আমাদের ইচ্ছার অজান্তে হলো, এবং সেটার অ্যাপ্লিকেশনটা আরেকটু ভালোভাবে কিভাবে করা যায় আপনাদের কাছ থেকে আমরা একটু শুনতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। ইশতাক ভাই, বিরতির আগে আপনার কাছে জানতে চাইছিলাম যে গত কয়েকদিনের উইকেট আর আজকের উইকেটটাকে একটু আলাদা মনে হচ্ছে, সেটাকে আমরা ইচ্ছা করে করলাম, হঠাৎ করে হয়ে গেল, নাকি মানে এটি আমরা জানি না কেন কি হয়েছে? না, হঠাৎ করে হয়ে যাওয়ার কোনো এখানে ব্যাপার নাই, কারণ আচ্ছা। এই উইকেট গুলোতেই তো প্রিপেয়ার্ড উইকেট গুলোতেই Not that much difference, it's like little bit slow, little bit slow. ডিল অফ ডিফারেন্স এখানে। যেহেতু প্রথম ব্যাটসম্যান উভয় দলের আর্লি আউট হয়ে গেছে বলে আমাদের কাছে মনে হচ্ছে যে হয়তো কিছু উইকেটটা একটু ডিফারেন্ট ছিল। সকালে বৃষ্টি হওয়াতে হয়তো বা উইকেটের ভিতরে হয়তো বা স্ট্রোক খেলার যত স্বাচ্ছন্দ্যে আগে উইকেট ভালো হয়েছে করেছে, দিনটা, তেমন জিতে যেখানে আমি বলছিলাম যে বল ওয়াজ নট কামিং অন টু দ্য ব্যাট, যেটা আগের ক্ষেত্রে আমরা দেখেছি। যে জন্য তামিম ইকবালের মতো প্লেয়ার, ইউনো, হি ইজ এ ভেরি অ্যাটাকিং ব্যাটসম্যান, রাইট, কিন্তু আমরা কি তাকে সেই ফর্মে কিন্তু দেখি নেই। তার মানে এটাই হচ্ছে যে উইকেট ঠিক ওই ধরনের ব্যাটসম্যান অনুকূল উইকেট ছিল না। বাট আবার যদি আমরা দেখি যে মাশরাফি এই উইকেটে 4 উইকেট নিল, তাসকিন এই উইকেটে 3 উইকেট নিল, অসাধারণ বোলিং। এবং যেটা কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম যে তাসকিনের কয়েকটা ডেলিভারি ওয়াজ আ টিপিক্যাল ফাস্ট বোলার্স ডেলিভারি। সুতরাং উইকেট থেকে যেটা আমরা বলি, ইফ ইউ প্রিপেয়ার টু বেন্ড ইউর ব্যাক, you can get extract pace and bounce out of the wicket, যেটা তাসকিন করিয়ে দেখেছে। এবং what's his name, জ্যাক বল, হ্যাঁ, সেও Jack Ball, কিন্তু right. he bowled reasonably That's nice. pacey, কিন্তু উইকেট মানে নট রিয়েলি একদম যে খুব ইজিলি ফ্রি ফ্লোয়িং স্ট্রোক মেকিং করার যে ধরনের উইকেট আমার মনে হয় না যে ওই ধরনের কোনো একটা উইকেট ছিল। কিন্তু সানোয়ার ভাই, আমি যেটি বলতে চাই, যে ইশতাক ভাই যেটি মেনশন করলে, যে প্রথম দিকে মানে আমাদের ওপেনাররা বা ওদের ওপেনাররা খুব ভালো করেনি, কিন্তু ওপেনাররা তো আসলে বাজে শট খেলে আউট হয়েছেন। শুধু মাশরাফি যে
মাশরাফি যে তৃতীয় উইকেট মানে নিজের দ্বিতীয় উইকেটে যেটি পেলেন সেটিতে আসলে ব্যাটসম্যানের কিছু করার ছিল না। আমার মনে হয় না উইকেটের খুব বেশি ব্লেম দেওয়ার জায়গা আছে। ওয়ানডে ক্রিকেটে যেই ধরনের উইকেট থাকে হয়তো বা লাস্ট উইকেট থেকে একটু স্লো হয়েছিল, লাস্ট মানে খুব ইজিলি ব্যাটে আসছিল, লাস্ট হয়তো একটু স্লো আসছিল, এই ধরনের মাঝে মাঝে হতে থাকে। আমরা যদি হোম কন্ডিশন, যেটা আমরা হয়তো বলতে চাচ্ছি যে আমরা কি হোম কন্ডিশন অ্যাডভান্টেজ নিলাম কিনা, আমরা কিন্তু এখন ওই ধরনের কোনো সুযোগ আমরা নেই না। আমরা যদি ইন্ডিয়ার অবস্থা দেখি, লাস্ট যেই ধরনের উইকেটে সাউথ আফ্রিকার সাথে ম্যাচ খেলছে এরকম টার্নিং উইকেটে, আমরা কিন্তু ওই ধরনের অ্যাডভান্টেজ নিয়ে জিততে চাইনি। আমাদের টিম কিন্তু ওই স্ট্যান্ডার্ডে চলে আসছে। আমরা একটা সময় ছিল যে আমরা নিউজিল্যান্ডের সাথে লো টার্নিং উইকেটে ম্যাচ জিতেছিলাম, এখন কিন্তু আমাদের ফাস্ট বোলিং আছে, স্পিনার আছে, আমরা কিন্তু সব ওয়েল কম্প্যাক্ট টিম, আমাদের ওইটা অ্যাডভান্টেজ দরকার নেই। ট্রু উইকেটে খেলে কিন্তু আমরা ম্যাচ জিতেছি এবং যে কোনো কন্ডিশনে আমাদের ম্যাচ জেতার মতো অ্যাবিলিটি আছে, এটা কিন্তু আমাদের প্লেয়াররা এস্টাবলিশ করেছে। এবং সবকিছু ওভারঅল পারফরমেন্স, আজকে কিন্তু আমাদের ফিল্ডিং যে আগের দিন যে ল্যাকিং, আজকে কিন্তু গ্রাউন্ড ফিল্ডিং অসাধারণ ফিল্ডিং করেছে। সবকিছু মিলেই কিন্তু আমরা কামব্যাক করেছি, স্ট্রংলি কামব্যাক করেছি। মেন্টালি যে আমাদের প্লেয়াররা এখন হারার চিন্তা করে না, এটাই কিন্তু বড় প্রমাণ। কিন্তু আমরা কিন্তু লাস্ট ম্যাচ হেরে মনে হয়েছে আমরা বোধহয় হারতে জানি না, মানে একটা ম্যাচ হারাতে মনে হয়েছে যে আমরা অনেক বড় কিছু হারিয়ে ফেলেছি। এইটাই কিন্তু অনেক, আমরা কিন্তু সানোর ভাই এই জায়গায় একটা কথা বলতে চাই যে মাশরাফির এই ইনিংসের জন্য এখানে আসে, এরকম পরিস্থিতি যাতে না হয় আমাদের মাশরাফির জন্য খেলতে হবে। তো আগের যারা সারি ব্যাটসম্যান আছে তারা যাতে ভালো স্কোর করে সেটা আমাদের আসলে একটু খেয়াল করা উচিত। অবশ্যই, কারণ বিগ স্কোর করতে গেলে 1 to 5 টপ অর্ডার ব্যাটসম্যানদেরকে লম্বা ইনিংস খেলতে হবে, যেটা হয়তো মাহমুদুল্লাহর সাথে যে আরেকটা ইনিংস বড় হতো তাহলে হয়তো মাহমুদুল্লাহ বা মাশরাফির এত প্রেশার নিতে হতো না, বা নাসিরের এত প্রেশার থাকতো না। আমি এখানে একটু অ্যাড করতে পারি? জি জি প্লিজ প্লিজ। জি প্লিজ। এবং শান্তর কথার ইয়ে দেখেন, মাশরাফি ইজ এ ক্যাপ্টেন। হ্যাঁ, মাশরাফি আজকে অনেকদিন পর তাকে দেখেছি কিন্তু একটা নির্ভরযোগ্য ব্রিলিয়ান্ট ক্যাপ্টেন। আজকে বাংলাদেশ টিমের এই অবস্থায় মাশরাফিকে কৃতিত্ব দেওয়া ছাড়া কোনো উপায় নেই। কিন্তু আমরা যদি দেখি হাউ হাউ ফ্যান্টাস্টিক ওয়াজ হিজ পারফরম্যান্স ওভারঅল, প্রিটি অ্যাভারেজ। ইয়েস, অ্যাজ এ ফাস্ট বোলার সে রান চেক দিয়েছে, একটা উইকেট ইনিশিয়াল যে বেসিক মিনিমাম লেভেল একটা ফাস্ট বোলারের যেটা দায়িত্ব সেটা হয়তো বা সে পালন করেছে। নাথিং এক্সট্রাঅর্ডিনারি। টুডে আজকে স্টুডিওতে আমি ক্রিটিসাইজিং মাশরাফি, মানে আশফর্দা দেখেন, আমি একটু অনেক লাইন করেছি সবকিছু, why I am saying প্রেসারটা বিল্ড আপ করেছে মাশরাফি, কিন্তু সেই অ্যাবিলিটিজ আছে জি করার। যে লাস্ট ম্যাচটা যেটা হারলো, আউট হয়ে গেল, why will you not blame মাশরাফি for that? সেটা কিন্তু আমরা কেউ করি না। ক্রিকেটে তো ব্লেম কাউ না কাউকে নিতেই না, হবে, আমি সাকিবকে বলছিলাম ব্লেম যে করতে পারি, মানে সাকিব আমরা কেন এত পিছের দিকে অপেক্ষা করব, তার আগে আমরা যাতে ব্যাটিং ভালো করে ইনিংস খেলার পরে আমরা ব্লেম দিতে পারি সাকিব, ক্রিকেটে ব্লেম তো আসতেই পারে। মাশরাফি প্রতিদিন তো এই ব্যাটিং করবে না। প্রত্যেকটা প্লেয়ারের একটা অবদান থাকতে হবে। না সেটি প্লেয়ারের অবদান হয়তো থাকবে, কিন্তু মানে নবম ব্যাটসম্যানের অবদানে আসলে বা অষ্টম ব্যাটসম্যানের অবদান যদি লাগে তাহলে আসলে না, শান্ত যে কথা বলছিল, আটটা ব্যাটসম্যান নিয়ে খেলছি, তারপরে যদি মাশরাফির ব্যাটিং করতে হয়, এত বেশি দায়িত্ব নেওয়ার দরকার পড়ার কথা না। অবশ্যই সামনে থেকে লিড দিয়ে দরকার লাগে, অবশ্যই করেছে, সুযোগ আসে তোমাকে করতে হবে। না অবশ্যই সুযোগ থাকলে অবশ্যই করবে, কিন্তু আটটা ব্যাটসম্যান নিয়ে খেলছি আমরা। আমরা একটু উইকেটের কথা ফিরে আসি। শান্ত, আমাদের উইকেট নিয়ে কথা বলছিলেন ইস্তেক ভাই, সানোয়ার ভাই, যে উইকেটে খুব বেশি ডিফারেন্ট আচরণ করে নাই বলে। আসলে আজকের উইকেটে যদি দেখেন, যদি কিপাররা যে বল ধরেছে সব কিন্তু চেস্ট হাইডে বল ধরেছে, তার মানে উইকেটে একটু বাউন্স ছিল। বাট আমার বৃষ্টি হওয়াতে হয়তো বা একটু ড্যাম ভিতরের দিকে হয়তো বা পানি বা একটু ড্যাম ছিল, বল একটু থেমে, যার জন্য কিন্তু ব্যাটসম্যানরা তাদের টাইমিংটা ঠিক মতন করতে পারে। বাট তামিম যদি বলেন, ইমরুল কায়েস যদি বলেন, তাদের কিন্তু আমার মনে হয় যে ইংল্যান্ডের যে তারা যে ধরনের প্ল্যান করে এসেছিল সেই প্ল্যান অনুযায়ী বল করে কিন্তু আউট করেছে আমার কাছে। আপনি মনে করছেন যে প্ল্যান অনুযায়ী বল ব্যাট করার ক্ষেত্রে? আমি ক্যাপ্টেনের কথা অনেক আলোচনা হচ্ছিল মিশু চৌধুরী, আপনার কাছে কি মনে হয়? আপনি নিজে খেলোয়াড় ছিলেন, একজন ক্যাপ্টেন আজকে অলরাউন্ড পারফরমেন্স করেছেন, কিন্তু একজন ক্যাপ্টেন কি আসলে দলের খেলোয়াড়দের অন্য বিষয়ে অবদান রাখতে পারেন, আসলে দলের খেলোয়াড়দের সেরাটা বের করে নিয়ে আসার ক্ষেত্রে? সেটা তো সবসময় মানে এটা রেখে আসছেন, এটা তো বলবার কিছু নাই, কারণ আমরা সেটা আজকে নিজেই দেখেছি সবাই মিলে। আজকে কথাটা ক্যাপ্টেন সেটা পারফরম্যান্স দিয়ে লিড করেছেন, ক্যাপ্টেন যখন পারফর্ম নাও করেন, আমরা যদি একটু পেছন দিকে ফিরে যাই, আমরা যদি ওয়ার্ল্ড কাপের দিকে যাই, আমরা যদি টি-20-র দিকে যাই, মাশরাফির যতগুলো, আমি তো সব মাশরাফির খেলা হয়তো বলতে পারবো না, রিসেন্ট আমি যেগুলো হয়তো বা দেখি সেগুলো আমি হয়তো বলতে পারবো যে আমার দেখা, কারণ তিনি তার পক্ষে মাঠে কিন্তু সবাইকে আজকে যেভাবে উনি পারফরমেন্স করেছে সবসময় কিন্তু এটা করা সম্ভব না, কিন্তু উনি যেটা করেন যে প্রত্যেকটা প্লেয়ারকে কিভাবে চেয়ার আপ করতে হয় এবং সবকিছু সামলে নিয়ে উনি কিন্তু সেই জিনিসটা কিন্তু উনি মাঠের মধ্যে দেখান, যার ফলে কিন্তু প্লেয়ারগুলো কিন্তু আপনি দেখবেন যে আরো অনেকেই ক্যাপ্টেন্সি করেছে, কিন্তু মাশরাফি যেই সময়টা মাঠে থাকেন তখন কিন্তু প্লেয়ারের যে আচরণ সেটাই কিন্তু অন্যরকম ভাবে থাকে, এবং মাশরাফির প্রতি আমার মনে হয় যে সবার অন্যরকম একটা, মানে কি বলবো এটাকে, মাশরাফি কিন্তু ক্যাপ্টেন শুধু মাঠে না,
মাশরাফি বড় অফ দ্য ফিল্ড যে মাশরাফি Off the ক্যাপ্টেন, field of- ওইটা হলো বড় ক্যাপ্টেন্সি, যে ওইখানে ওইটা করে মাশরাফি। ইশতাক ভাই, সাকিবকে দিয়ে বোলিং উদ্বোধন করানো সেটি কি মানে অনেক যোগ বিয়োগ টিম মিটিং এর ফসল, নাকি সেটি হঠাৎ করেই কন্ডিশন দেখে, যেহেতু আমরা কম রান করেছি, লো স্কোর ডিফেন্ড করা ছিল, সেটি একটি জুয়াই খেললেন আমাদের ক্যাপ্টেন? সেটা একটা, আর উইকেটটাও এরকম ছিল যে তারা হয়তো মনে করেছে যে এই উইকেট যেহেতু মানে স্ট্রোকস খেলার মতো উইকেট না, এবং সাকিব ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট বোলার, এটা তো বলার অপেক্ষা রাখে না, এবং টেলর মেড উইকেট ফর সাকিব আমরা বলতে পারি। হয়তো বা সে শেষ অ্যানালিসিস যদি দেখি আমরা একটা উইকেট নিয়েছে, হয়তো বা রান বেশ কিছু দিয়েছে, কিন্তু ইনিশিয়ালি যে চাপ ইংল্যান্ডের ব্যাটসম্যানদেরকে সে রেখেছিল, 7টা ওভার মনে হয় তাকে দিয়ে করানো হয়েছে, প্রথম 7টা ওভার। সো ইট ওয়াজ আ গুড ডিসিশন যে সাকিব দিয়ে ওপেন করিয়ে প্রেসারে রেখেছিল বলে আজকে এবং প্রথম বলটিতে জেসন রয় অনেকটাই চমকে গিয়েছিলেন সাকিবের বলটি যখন। আমরা যেই রানটা করেছিলাম 238 ওয়ানডে ক্রিকেটে, আসলে এটা এখন এখন বিগ কোনো স্কোর রানই না। নাই, এটা আমি ইংল্যান্ড আগের ম্যাচে যেই ওয়েতে ব্যাটিং করেছে, সবাই স্বাভাবিকভাবেই আমাদের ডিফারেন্ট কিছু না করলে এই ম্যাচ বের করার কোনো সুযোগ ছিল না। আমরা মনে হয় মাশরাফিরা ওইভাবেই প্ল্যান করে নেমেছে ম্যাচ জিততে হলে আর্লি সামথিং ডিফারেন্ট করতে হবে, যে ব্রেক থ্রু দিতে হবে, প্রেশার দিতে হবে ফার্স্ট টাইম, এবং ওই প্ল্যানে খুব ভালোভাবে সাকসেসফুল হয়েছে। এবং আমাদের সবচেয়ে বেস্ট বলার স্বাভাবিকভাবে সাকিব যে কোনো সিচুয়েশন, যে কোনো মানে পরিস্থিতি হ্যান্ডেল করার মতো অ্যাবিলিটি রাখে। এবং মাশরাফি যেই আমার মনে ফার্স্ট ওদের যে পার্টনারশিপটা হয়েছে বোলিং এর, ওইটাই ম্যাচের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে এই পর্যায়ে আসার এই পর্যায়ে আসার এবং জন্য। উইকেট না পেলেও সাকিবের যে কন্ট্রিবিউশন ছিল, মাশরাফি উইকেট মানে পেয়েছে, ওই জায়গায় মাশরাফি উইকেট সাকিব আজকে পেয়েছে। যে চাপটা দিয়েছে ওইটা কিন্তু অনেক বেশি দরকার ছিল, অনেক- কারণ অনেক বেশি দরকার ছিল। অনেক বেশি দরকার ছিল। শান্ত, আপনি নিশ্চিত দেখেছেন আজকে যখন বাটলার আউট হয়ে যান, ইফেক্টিভলি যখন ইংল্যান্ডের ম্যাচটা আসলে শেষ হয়ে যায়, সপ্তম উইকেট হিসেবে বাটলারের পতন যখন হয়, তখন মাঠে কিছুটা উত্তেজিত, অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে দিয়ে আমরা যাই। তো সেটি সম্পর্কে আমরা ইচ্ছা করলে ফুটেজটি দেখেও নিতে পারি যে আসলে ফুটেজটি ঠিক মতন হ্যাঁ। জাস্ট দেখা গিয়েছে যে তর্কাতর্কি হচ্ছে, বাট কি কারণে হচ্ছে এটা আসলে মাঠে ছাড়া ওইখানে যারা ছিল তারাই বলতে পারবে। মানে ইনসিডেন্টটা কি হয়েছিল দেখা সেটা যায়, আসলে- দেখা গিয়েছে ওরা হয়তো পরে হয়তো বা জানা যেতে পারে। কি দেখা যেতে পারে। আমরা ফুটেজটি দেখে নিতে পারি যে বাংলাদেশ এবং ইংল্যান্ডের সাথে যে এখানে আমরা করেছিলাম, আমরা আমাদের ফুটেজটি নিশ্চয়ই আছে আমাদের কাছে, আমরা এটা দেখে নিতে পারবো না? যেটি হয়েছে যে এই রিভিউ নিয়েছিলাম আমরা, এই আউটটি আমরা রিভিউ নিয়েছিলাম, প্লাম ছিল, এলবিডব্লিউ নিয়ে আসলে কোনো সন্দেহ ছিল না, আম্পায়ার্স কল না, আম্পায়ার্স কল ছিল না, আমাদের not out দিয়েছিল। এটা মানে not out ছিল। বোঝা যাচ্ছিল পুরো আউট। আম্পায়ারদেরও প্রেশার থাকে এই সময়। আরে ঠিকভাবে বোঝা যাচ্ছিল না কি আমার হচ্ছিল। মনে হয় যা মানে যেই মোমেন্টামে যেটা মনে হচ্ছে সামথিং মাহমুদুল্লাহ রিয়াদ হয়তো বা কোনো কিছু বলেছে, ওইটার কিন্তু রিঅ্যাকশনটা মনে হয় বাটলা মাহমুদুল্লাহ এসেছে, না হলে রিয়াদ এভাবে না, comeback মাশরাফি করা বোঝা আসার যাচ্ছে কথা না না। কিন্তু। আমি আজকে দেখছিলাম যে অনলাইন যারা খেলা ফলো করেন, ক্রিক ইনফো থেকে শুরু করে আরো অন্যান্যরা, তারা স্পষ্টত দুটো ভাগ হয়ে গিয়েছিলেন। যাদের এক পক্ষ বলছিলেন যে আনপ্রভোকড হয়ে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার মাহমুদুল্লাহ দিকে তেড়ে গিয়েছিলেন, কারণ মানে একজন প্লেয়ার আউট হলে অনেকেই অনেক ধরনের কথা বলেন, খেলোয়াড়রা উল্লাস প্রকাশ করেন। আবার আরেক গ্রুপ বলছেন যে বাটলারকে জীবনে একবারই খেপতে দেখা গেছে 2014 সালে মানকাদ শ্রীলঙ্কায় একটি ম্যাচে তিনি এরকম খেপেছিলেন। সাধারণত তিনি এত টেম্পার লুজ করার কথা না। যাই হোক, এটি খুব গুরুত্ব দিয়ে দেখবেন, এটি কি দেখতে পাবেন, ম্যাচ রেফারির দেখার কোনো কি দেখবেন বা এই সম্পর্কে যদি এখানে আমার মনে হয় কোড অফ কন্ডাক্ট অনুযায়ী হয়তো পেনালাইজ করবে, তবে এটা আমি মনে করি ক্রিকেট খেলা এটা হতেই পারে একটা উত্তেজনার, এবং আমি মনে করি যে এটা ইটস অলসো গুড, প্লেয়ার্স আর অ্যাগ্রেসিভ, একটু অ্যাগ্রেসিভ হতে হয়। বাংলাদেশের জন্য এই খেলাটা জেতার যে কত প্রয়োজন ছিল, সবাই যে কতখানি উজ্জীবিত ছিল, এটা কিন্তু সেটারই একটা বহিঃপ্রকাশ। মাহমুদুল্লাহ রিয়াদ উই নো ইজ আ ভেরি কাম অ্যান্ড কুল অ্যান্ড কালেক্টেড, তাকে কোনো সময় এই ধরনের, ইনফ্যাক্ট আমি মনে করি বাংলাদেশে আজ পর্যন্ত কোনো প্লেয়ারকে এই ধরনের আচরণ আমরা করতে দেখিনি। মাহমুদুল্লাহ রিয়াদকে স্লেজিং এর পর স্লেজিং করে গেছে এই বিশ্বকাপের সময় নিউজিল্যান্ডের সঙ্গে যখন উনি ভালো খেলছিলেন, ইংল্যান্ডের সঙ্গে ওনার একটি ব্যাটিং এর সময় তাকে মনে হয় কিছু বলেছিল, সেটা রেস্ট আর যেহেতু কি। বাটলার কিপিং এ ছিলেন, কারণ মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু খুব ভালো ব্যাটিং করেছে ওই সময়টা। এক্সাইটমেন্ট থাকবে, উত্তেজনা থাকবে, এবং এটার ক্রিকেটিং ওয়েটের বাইরে যাওয়ার এখন আর কোনো সুযোগ নাই, যেহেতু এটা ম্যাচ রেফারি থাকে, থার্ড আম্পায়ার, অনেক কিছু থাকে। এইটা হয়তো বা দুইজনের হয়তো জরিমানা হওয়ার সম্ভাবনা খুব বেশি। তবে এটির মধ্যে
কি হয়েছে সেটি এটা জরিমানার না- পাশাপাশি সেটি আসলে আরেকটু ভালো করে জানা যাবে বা যাবে না আগামীকাল জানা যাবে, ম্যাচ রেফারি রিপোর্টে জানা যাবে। ইংলিশ প্রেস নিশ্চয়ই ব্যাপারটি ম্যাচ রেফারি এটা অবশ্যই একটা ডিসিশন নিশ্চয়ই এর মধ্যে থাকবে। তবে আম্পায়ারিং নিয়ে আমরা কিছু কথা বলতে চাই। আম্পায়ারিং অনেক বেশি প্রশংসিত হচ্ছে, কিন্তু আমরা যারা বাংলাদেশ ক্রিকেটের খেলাকে সমর্থন করি আমরা দেখছি যে আমাদের বিরুদ্ধে অনেক সময় আম্পায়ারিং ডিসিশন যাচ্ছে, যদিও এখন রিভিউ থাকাতে এই ম্যাচে আমাদের রিভিউ ছিল। Somehow the other, আমার কেন জানি মনে হয় আমাদের বাংলাদেশি আম্পায়াররা যখন আমি এই কথাটাই বলতে চাইছিলাম। প্রেসার থাকে মনে হয় আমাদের দেশের আম্পায়াররা প্লেয়াররা যেরকম ভালো করতে চায় আম্পায়ারও আমাদের বাংলাদেশি আম্পায়াররা যখন আমি এই কথাটাই বলতে চাইছিলাম। প্রেসার থাকে মনে হয় আমাদের দেশের আম্পায়াররা প্লেয়াররা যেরকম ভালো করতে চায় আম্পায়ারও কিন্তু ভালো করতে চায়। ওদেরও তারা কিন্তু profession ইচ্ছা এটা। করে মানে আপনার আউট দিবে না বা যেটা আউট হয়নি সেটা আউট দিবে তা না, কিন্তু তারাও ভালো করতে চায়। বাংলাদেশের আম্পায়াররা কিন্তু কোনো খারাপ কোনো ধরনের বলতে পারে না। বায়াসনেস না না, এটা কখনোই আমি আসলে একমাত্র তো পাই না, এটা ওদেরও প্রফেশন, ওরা ভালো করতে চায়, এখানে। মিস্টেক হয়ে যেতে পারে। বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচের নিয়ে আরেকটু কথা বলতে আমরা একটু মাঠে যাই। মাঠে আমাদের সহকর্মী আছেন, সহকর্মীর কাছ থেকে একটু শুনে নেই যে আমরা আসলে কিরকম উচ্ছ্বাস, কিরকম উদযাপন সেখানে দেখতে পাচ্ছি। সুমিতকে দেখতে পাচ্ছি। সুমিত, বাংলাদেশ ইংল্যান্ড দলের আমি উদযাপন এই মুহূর্তে আছি টিএসসিতে এখানকার বাংলাদেশের ক্রিকেটের ভক্তদের উদযাপন আপনি দেখতে পাচ্ছেন। এখানে মানে খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আশপাশের যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানকার শিক্ষার্থীরা ছুটে এসেছেন এই উৎসব আমেজের জন্য। এখনো অনেকে তাদের যে মোটরসাইকেলটি নিয়ে এসেছেন সেখানে নামতে পারেননি, কিন্তু উৎসবে কিন্তু যোগ দিয়েছেন তারা প্রত্যেকে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন সুমিত, আপনাকে ধন্যবাদ। আপনি নিশ্চয়ই আরো উদযাপনের খবর আমাদেরকে জানাবেন। আমরা এখন একটি বিরতি নিচ্ছি, ফিরে আসছি বিরতির পরেই। কি এটা দেখা ফিরে এলাম আজকের বাংলাদেশে। ইশতিয়াক ভাই, অনেকগুলো বিষয় নিয়ে আমরা অলরেডি কথা বলেছি, কিন্তু যদি আমরা চিটং এর ম্যাচটি এবং সিরিজটি হাতে নিতে চাই, আপনার কোনো পরিবর্তন আছে? আপনার টিমে কোনো সাজেশন আছে যে আমাদের একটু অন্যরকম ভাবে খেলতে হবে, নাকি আপনি উইনিং কম্বিনেশনে রাখতে চান? উইনিং কম্বিনেশন দিয়ে শুরু করবে, সেই মাইন্ডসেট নিয়ে যাবে। তারপরে উইকেটের উপরে অনেকখানি নির্ভর চিটাগের উইকেট কি একটু আলাদা হতে পারে? চিটাগং উইকেট আমার মনে হয় না যে খুব বেশি একটা তফাৎ হবে। তারপরে ফ্ল্যাট হবে, ফ্ল্যাট উইকেট হবে। তো সেই ক্ষেত্রে এটা যেহেতু একটা সাকসেসফুল টিম, যে একটা জায়গা নিয়ে একটা আমরা সংশয় ছিল সবসময় নাসিরের জায়গাটা। নাসির আজকে অসাধারণ বোলিং করেছে, ভালো ইউজফুল ব্যাটিং করেছে। তাছাড়া আমার মনে হয় না এমন কোনো জায়গা আছে যেখানে কোনো পরিবর্তন করার, এক্সেপ্টিং মেবি শফিউল। আমি ভেবেছিলাম যে শফিউলের জায়গায় যদি আলামিনকে শফিউলের জায়গায় যদি আলামিনকে খেলানো যায়, সেটা হচ্ছে আপনার সাজেশন। আমরা একটু মিরপুরে যেতে চাই। মিরপুরে রুবাইদ ইফতেখার আছেন আমাদের সঙ্গে। রুবাইদের কাছে জানতে চাইবো যে রুবাইদ, আমরা এটা দেখেছি যে খেলার ফল যদি আগে নির্ধারিত হয়ে যায়, বাংলাদেশের দর্শকরা কিন্তু আগেই মাঠ ছেড়ে চলে যান। আজকেও এরকমটি হয়েছে কিনা, নাকি বাংলাদেশের দর্শকরা অপেক্ষা করছিলেন শেষ মুহূর্তের জন্য? খালেদ, আসলে আমরা প্রত্যেক ম্যাচে দেখি যে ম্যাচ যখন আপনি যেমনটা বলছিলেন যে কিছু দর্শক বেরিয়ে যেতে থাকেন, তবে আজকে কিন্তু তেমনটা হয়নি। একটা থ্রিলারের একটা আবহ ছিল, দর্শকরা কিন্তু ধৈর্য ধরে রেখেছিলেন এবং আপনি দেখতে পারবেন আমার পেছনে এখনো প্রচুর দর্শক মাঠ ছাড়ছেন এবং এরিয়াতে এখনো কিন্তু অনেকে আছেন। একটা বড়সড় পার্টি হচ্ছে, যেমনটা হয় সবসময় বাংলাদেশ একটা বড় দলের বিপক্ষে জিতলে তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং আমার মনে হয় এই পার্টিটা আরো 1 ঘন্টা চলবে। খালেদ, ওকে রুবাইদ, আপনাকে ধন্যবাদ। আপনি নিশ্চয়ই বিভিন্ন আনন্দ উদযাপনের খবর আমাদেরকে দিতে থাকবেন। সানোয়ার ভাই, আপনার টিমে কোনো পরিবর্তন আছে কিনা, নাকি আপনি উইনিং কম্বিনেশন রাখতে চান? না, আমার মনে হয় আগে আমরা সবচেয়ে বেশি যে জায়গাটা নিয়ে আমরা চেঞ্জেস অনেক, আমরা যে লাকি যে এই চেঞ্জেসটা হয়েছে, যেটা নাসির ইনক্লুশনটা খুব বেশি দরকার ছিল। ইশতিয়াক ভাই যেটা বললো আলামিনের কথা, নো ডাউট আলামিন আমাদের প্রুভেন পারফর্মার, সবসময় পারফর্ম করে আসছে। তবে যেহেতু শফিউলে যার কথা বললো, শফিউল কিন্তু আজকে ভালো বোলিং করেছে এবং একটা পারফর্মার যখন একটা ভালো ম্যাচ করার পরে ড্রপ দেওয়ার আসলে মনে হয় না দরকার আছে এখন এই মুহূর্তে। আমার মনে হয় উইনিং টিমটা রাখাই বেটার টিম। আমার এক মনে হয় যে জায়গাটা আমাদের ব্যাড লাক, আজকে মনে আমার এখন আফসোস হচ্ছে, মনে হচ্ছে আমরা আমাদের আজকেই সিরিজটা কনফার্ম করতে পারতাম। লাস্ট ম্যাচে এখন দিতে আসছে, যাই হোক ক্রিকেট হতেই পারে। তারপরে এখন নেক্সট যেটা যাচ্ছে আমরা হলো চিটাগং, এটা লাকি গ্রাউন্ড, কিন্তু লাকি কিন্তু আমাদের শুরু থেকে করতে হবে, জিরো থেকে। লাকি কিন্তু হয়তো লাক ছিল লাস্টে, এখন কিন্তু লাকটা তৈরি করতে হবে আমাদের ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে, ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলতে হবে। আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের পারফর্ম করলে নিশ্চিত আমরা সিরিজ জিততে পারবো। সাথে আপনিও কি একটি মাত্র স্পেশালিস্ট স্পিনার এই হিসাবে রাখতে চান? শুধু সাকিবকে যদি আমি স্পিনার ধরি, আর বাকিরা তো আসলে আরেকজন থাকলে ভালো হতো, বাট এট দ্য মোমেন্ট নাই, দেখি কিছু করার নেই। বাট উইনিং টিম খেলানো সবচেয়ে
বেস্ট আমার কাছে মনে হয় যে। আর স্টেপ বাই যেটা বলবো, উইকেটে যদি কোনো ধরনের টার্ন থাকে বা এক্সট্রা বাউন্স থাকে, সেই ক্ষেত্রে আসলে টিম চেঞ্জ হতে পারে। আদারওয়াইজ উইনিং কম্বিনেশন ইজ দ্য বেস্ট চয়েস। মিশু, আপনি কি মনে না, করেন? আমার কাছে মনে হয় যে আমি একটু শফিউলের সাথে মানে দ্বিমত পোষণ করব আর কি, যদিও পরে বলবে যে হয়তো পছন্দ করছে না, ঠিক সেরকম না। আমি আসলে ইশতিয়াক ভাইয়ের সাথে একমত যে আমি আসলে ওই জায়গাটাতে আলামিনকে জায়গাতে? দেখতে চাই আসলে। আমার শফিউলের কাছে জায়গায়? মনে হয় যে শফিউলের জায়গায় আলামিন আসলে আমার মনে হয় যে আরেকটু টিম কম্বিনেশনটা খুব বেটার হবে। ইশতিয়াক ভাই, আপনি যখন প্রসঙ্গটা তুললেন, আমি আরেকটা খুব সংক্ষেপে আপনি জানতে চাই, সুফিল যত ভালো ডোমেস্টিকে করছিলেন, যত ভালো ওতে করছিলেন, তার বলগুলি তত ভালো আমরা দেখতে পাচ্ছি না। আফগানিস্তানের সঙ্গে তিনি যে সুযোগ পেয়েছেন বা ইংল্যান্ডের সঙ্গে আমরা সুফিলে বলে, এর কারণ কি বলে আপনি মনে করেন? না, কারণ ওটা না, আমি 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 সানোয়ারের সাথে একমত। শফিল কিন্তু খারাপ বোলিং করেনি, কিন্তু আজকে ভালো বোলিং করেছে, আগের ম্যাচেও কিন্তু 2 উইকেট দিয়েছে। আমার আলামিনের প্রসঙ্গটা আনার কারণ হচ্ছে এটাই, যে আলামিনের কিছু বিশেষ উইকেট টেকিং ডেলিভারিজ আছে। আমরা কিন্তু বেশ কিছু খেলা, আমার মনে হয় ইফ ইউ রিকলেক্ট, ও কিন্তু একটা স্টিপ বাউন্স, লম্বা যেহেতু বল কিন্তু রাইজ করাতে পারে আউটসাইড দি অফ স্টাম্প, ব্যাটসম্যানের স্নেক নেওয়ার বেশ কিছু এরকম তার এরকম এক্সাম্পলস কিন্তু আছে। আচ্ছা। অ্যাজ এ টিপিক্যাল ফাস্ট বোলিং ডেলিভারিজ, ফাস্ট বোলিং উইকেট টেকিং ডেলিভারিজ যেটা, সেটা আলামিনের মধ্যে আছে। আমি জানি না শফিউল, আমি কোন একটা প্রোগ্রামে বলেছিলাম যে শফিউলের এই ইজিলি টিমে চলে আসার পিছনে প্রবাবলি, তোমরা হয়তো বেটার বলতে পারবে, কোর্টনি ওয়ালশ তার সুনজরে সে এসেছিল বলেই আমার মনে হয় এক্সট্রা মাইলেজ পেয়েছে শফিউল। ইজ এ গুড প্লেয়ার, উই আর হ্যাপি দ্যাট হি ইজ ব্যাক ইন দ্য সাইড, উই আর হ্যাপি হি ইজ প্লেড ফর দ্য সাইড। বোলিংও খারাপ করেনি, বাট আমার কারণটা হচ্ছে আলামিনকে আনার। আলামিন হ্যাজ দ্যাট ফাস্ট বোলিং উইকেট টেকিং ডেলিভারিজ, এবং হি ইজ আ গুড, তার উইকেট থেকে সে পেস এক্সট্রাক্ট করতে পারে। উইকেট টেকিং বোলার হিসাবে আমরা যাকে পেয়েছি মোস্তাফিজের আগে, রুবেলের কি হলো, এবং বাংলাদেশ টিমে যারা বাইরে থাকছেন এই মুহূর্তে, রুবেল, তাইজুল বা সৌম্য, তাদের সম্পর্কে একটু কথা বলতে, এবং টেস্ট টিমটার সম্পর্কে একটু কথা বলতে একটু বিরতি নিয়ে ফিরে আসছি আপনার কাছে। সানোয়ার ভাই, শান্ত মিষ্টি ফিরছি। ফিরে এলাম আজকে বাংলাদেশে। সানোয়ার ভাই, আপনাকে দিয়ে প্রথমে শুরু করতে চাই যে যারা বাংলাদেশ দলে বাইরে আছেন এবং টেস্ট দলে বাংলাদেশ আপনি কেমন দেখতে চান সেটি, কারণ চিটাগাং আমরা একটু ওয়ানডে খেলে টেস্টটা খেলে তারপর আসবো আবার ঢাকায়। আমাদের জন্য একটু মাইনাস পয়েন্ট যেটা হয়েছে যে আমরা জানি সবাই যে আমাদের মুস্তাফিজের মধ্যে একটা বলার, আমাদের হয়তো বা মুস্তাফিজ থাকলে ওয়ানডে যে আমরা যেই ম্যাচগুলো আমরা হয়তো খুব ক্লোজ ম্যাচ হেরেছি, কোনো ম্যাচ আমরা হয়তো বা হারতাম না, এবং টেস্টে আমাদের যে এই চিন্তা করতে হচ্ছে না ফাস্ট বোলিং এর যে প্রবলেমটা আছে, এটা আমাদের হয়তো একটু সাফার করতেই হবে ওই জায়গাটায়। তবে আমাদের কিছু স্পেশালিস্ট আছে, যখন মমিনুল ব্যাক করবে টেস্টে, আমরা জানি ওকে এখন শুধু টেস্ট ব্যাটসম্যানই বানিয়ে ফেলেছি, মমিনুল ব্যাক করবে, কিছু চেঞ্জেস আসবে। তবে আমাদের যেই জায়গাটা এখনো ওয়ানডে ক্রিকেটে আমরা অনেক ভালো টিম, নো ডাউট যে কোনো টিমের সাথে আমরা এখন টপ ফেভারিট হিসেবে না নামি, কিন্তু টেস্টে এখনো আমাদের অনেক দূর যেতে হবে। এই জায়গাটা আমরা এখনো পিছিয়ে আছি। এই জায়গাটার ইমপ্রুভ করতে হলে আমরা বারবার বলে আসছি, সবসময় বলে আসছি, আমাদের উইকেট, লংয়ের বাসন ক্রিকেট আরো বেশি খেলতে হবে, তাহলে হয়তো। আর এটা আমাদের ব্যাড লাগ যে আমরা টেস্ট খেলার সুযোগও কম পাই, কারণ ওয়ানডে ইমপ্রুভ করা বড় কারণ, কিন্তু আমরা অনেক বেশি ওয়ানডে খেলেছি যেহেতু আমাদের প্লেয়ার ইমপ্রুভ করেছে। আইসিসিরও এই জায়গাটা আমাদের সুযোগও পাই না, আমাদেরও এই জায়গাটা মাইনাস পয়েন্ট, বড় মাইনাস পয়েন্ট হলে আমরা যত কম ম্যাচ খেলি এবার ইমপ্রুভ করা ডিফিকাল্ট। হয়তো 1 বছর পর একটা টেস্ট ম্যাচ খেলে ওইখান থেকে আবার নিজের ফর্ম বা ওই মেনটেন করা ভেরি ডিফিকাল্ট আমার মনে হয়। শান্ত, আমি রুবেলের কথা আলোচনা হচ্ছিল বিরতির সময়, আমাদের রুবেলের ফিরে আসা, আবার চলে যাওয়া, অত ভালো না করা, আপনি কি কারণ দেখেন? আসলে আমার মনে হয় যে এবং টেস্টে আপনি আসলে বোলার কাদের হাতে আপনি বল দেখছেন আর কি বাংলাদেশ দলে? আসলে ওয়ানডেতে এখন যারা খেলছে আসলে কেউ মাশরাফি থাকছেন না, তাসকিন হয়তো খেলবেন না, আলামিনের হয়তোবা সুযোগ থাকতে পারে, শফিউল মনে হয় না সে টেস্ট খেলবে, আমার জানা মতে ফিটনেসের পারবে না। আর এছাড়া আসলে আমার মনে হয় লিখন লেগ স্পিনার হিসাবে আসতে পারে, সে যদি ভালো বল করতে পারে তাহলে একটা লিখন জুবাইর, তাহলে আমাদের একটা ভালো একটা মানে আমরা বলবো যে লেগ স্পিনার পাবো, যদিও তার। কিন্তু আমরা নতুন বল কার হাতে দেখছি বা কার হাতে তুলে দিচ্ছি এখনো সেটা আসলে ঠিক সিলেকশনে যারা আছেন তারা আসলে কিছু পাইপলাইনে কিছু বলার আছে, তাদের কি নিবেন কি না নিবেন তাদের উপর আসলে ডিপেন্ড করতেছে। এখনো আসলে ওইভাবে আমার মাইন্ডে আসছে না যে আমাদের সিলেক্টর না শান্ত অবশ্য জাতীয় দলের সিলেক্টর নিশ্চয় হবে, কিন্তু 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 হাসিবুল হোসেন, আপনি নতুন দলে বলার আমরা ওয়ানডে ম্যাচে অনেকই দেখতে পাই, কিন্তু নতুন বলে বলার আমরা টেস্ট ম্যাচে খুব বেশি দেখছি না, কেন? এটার কারণটা কি হতে পারে?
আমার 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 যেটা মনে হয় যে আমরা আসলে টেস্ট খেলার জন্য কিন্তু অনেক বেশি ফিটনেস লাগে, বেশি বোলিং লাগে। আমার মনে হয় প্র্যাকটিসে আমরা এখন যে সিস্টেম হয়েছে যে প্র্যাকটিসে কিছু মানে 12 বল বা 15 বল বল করতে হয়, তারপরে আমরা ফিটনেসে চলে যাই ওয়েট ট্রেনিং। বাট বোলিং যত বেশি করবো আমাদের কিন্তু ফিটনেস, আমাদের স্ট্রংনেস কিন্তু আরো বাড়বে। সেই জায়গায় আমার মনে হয় একটু ঘাটতি আছে, মনে হয়, আমি নট শিওর। আর আমি একটু মিশু চৌধুরীর কাছে শুনতে চাই যে মিশু, আপনার কাছে কি মনে হয় যে আমরা টেস্টে বোলার হিসেবে কাদের পাচ্ছি? আমাদের যারা এইজ বোলার আছেন ওয়ানডেতে তাদেরকে তো মানে এই মুহূর্তে আসলে আমি ওইভাবে কিছু বলতে পারবো না। যা বলার মানে আমি যা বলতে চাই সেগুলো এখানে আমার উপরে মানে অভিজ্ঞ সবাই স্যাররা বসে আছেন, ওনারাই ঠিকঠাক বলেছেন। কিন্তু আমি এতটুকু বলতে চাই যে সানোয়ার ভাইয়ের সাথে একটা কথা, যে আমাদের আসলে অনেক বেশি টেস্ট খেলতে হবে, কারণ টেস্ট অনেক বেশি না খেললে আমাদের টেস্টে আসলে কোনো উন্নতি হবে না। এবং আমরা কিন্তু এখন যে পর্যায়ে চলে গেছি তাতে করে আমাদের কিন্তু টেস্টেও অনেক বেশি ভালো করতে হবে, এতটুকুই বলতে পারি। টেস্ট টিম বাংলাদেশে বিশেষ করে বোলিং ডিপার্টমেন্টে আমরা মাশরাফিকে পাচ্ছি না, আমরা হয়তো শফিউলের ফিটনেস লেভেল আছে কিনা, আলামিন স্কোয়াডে আছেন, টেস্টে খেলবেন হয়তো, কিন্তু নতুন বল নিয়ে আমাদের তো একটা সংকট থেকেই যাচ্ছে টেস্টে, আর ব্যাটিংটাও আপনার কাছে দেখেন পটেনশিয়াল ফাস্ট বোলার্স কিন্তু বেশ আছে, তাসকিন, রুবেল, আলামিন, শফিউল। এখানে টেস্ট ম্যাচ যেহেতু 5 দিন ব্যাপী খেলা, এখানে ফিটনেসটা হলো প্রথম যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হাউ ফিট দ্য প্লেয়ার ইজ। তাসকিন অসাধারণ বোলিং করেছে ওয়ানডে গুলাতে, রুবেল হয়তো বা একটা ম্যাচ করেনি, বাট দে আর গুড জেনুইন ফাস্ট বোলার্স, গুড ফর ওয়ানডে। কিন্তু আমরা যখনই টেস্ট ক্রিকেট আসে তখন তাদের ফিটনেসের উপর একটা প্রশ্ন আসে, যেরকম তাসকিনের ক্ষেত্রে। বাট আমি মনে করি যে হয়তোবা আলামিন একটা বোলার যদি ফিট থাকে, আলামিন শুড কাম ইন। শফিউলের যাই না, শফিউলের ফিটনেস সম্বন্ধে কতখানি আমার মনে হয় যদি রুবেল ফিট থাকে, রুবেল এজ এ ফার্স্ট বোলার হিসেবে রুবেলের রনি তালুকদারের চান্স কথা আছে থাকতে ফার্স্ট পারে আমার মনে 5 হয়। দিনের টেস্ট ম্যাচ Sorry, রনি, আমাদের জন্য হাউ ফিট রুবেল ইজ সেটা একটা মানে ফিটনেসে ডিপেন্ড করে, ফিট যদি ফিট থাকে এজ এ টেস্টে ফার্স্ট বোলার হিসেবে রুবেল আমার মনে হয় নতুন বল। আমরা যদি ব্যাটিং অর্ডারটা একটু আপনার কাছ থেকে শুনতাম বা আপনাদের কাছ থেকে শুনতে চাইতাম যে মমিনুল হকের কথা যেটা আমি টেস্টে না, আমি আসলে এখন চেষ্টা যেহেতু এখনো সময় আছে, Right. আমি ওয়ানডের যে জিনিসটা বলতে চাই, আমাদের ব্যাটিং অর্ডারটা মনে হয় যে একটু চেঞ্জেস যদি মানে আমি যেটা বলতে চাই, মুশফিকের আমরা যেহেতু বলতে চাচ্ছি, মুশফিকের বারবার বলতে চাচ্ছি মুশফিক কেন আনসেটেল। মুশফিকের কিন্তু ব্যাটিং অর্ডারটা পিছিয়ে দেওয়া আছে, পিছিয়ে যাওয়ার পর থেকে উইকেট কিপিং সবকিছু নিয়ে কিন্তু আমরা কিছুটা আনসেটেল করেছি। এটা কিন্তু মুশফিক যেই ওয়েতে পারফর্ম করেছিল ওই মুশফিককে ফিরে পাওয়ার জন্য আমার মনে হয় মুশফিককে একটু বেশি সুযোগ দেওয়ার। ইসলামে মুশফিকের জীবনে 3টা বড় পরিবর্তন আসছে। ওর ক্যাপ্টেন্সি চলে গেছে, ওকে আপনি লোয়ার মানে ও যখন সবচেয়ে ভালো খেলতেছিল তখন আপনারা একটু নামায়া নিয়ে আসতে দেখেছি ওকে। এবং সরি, আপনি কি মনে করেন যে মুশফিককে কি আসলে 3 নম্বর পজিশনটা স্পেশালি হয় আমরা সাব্বিরকে ট্রাই করছি, অথবা কখনো কখনো সাকিব উঠে আসছেন, কখনো কখনো মাহমুদুল্লাহ উঠে আসছেন, মানে এটি কি অটোমেটিক 3 পজিশনটি কি মুশফিকেরই পাওয়া উচিত কিনা? না, আমি সানোয়ারের সাথে একমত। ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য সাইড, যত বেশি সে ব্যাটিং সুযোগ দিতে পায়, তাকে যদি সুযোগ দেওয়া হয় তো সেটা করতে গেলে একমাত্র পজিশন আমি নাম্বার 3 দেখছি। নাম্বার 3 ছাড়া নাম্বার 4, নাম্বার 5 সাকিব এবং মাহমুদুল্লাহ মোটামুটি পার্মানেন্ট। সেই ক্ষেত্রে যদি মুশফিককে আমরা সেই দায়িত্ব যদি বাড়তি দায়িত্ব যদি দিতে চাই এবং তার কাছ থেকে যদি আদায় করে নিতে চাই, একটা এক্সপিরিয়েন্স ব্যাটসম্যানের কত মানে উইকেটে থাকার যদি সেই সুযোগ যদি করে দিতে চাই, মুশফিক ইজ দ্য বেস্ট ব্যাট। বাট আদারওয়াইজ শাব্বির রহমান যেহেতু একটা ভালো খেলেছে, আপনি নাম্বার 3 হিসেবে তাকে দিয়ে হয়তো চেষ্টা করবে। বাট আই থিঙ্ক আই এগ্রি উইথ সানোয়ার যে নাম্বার 3 মেবি টেস্টে স্বাভাবিকভাবে যে অবস্থায় আছে বাংলাদেশ টিম এখন, ইমরুল কায়েস এবং তামিম ইকবাল নো ডাউট ওপেনিং পার্টনারশিপ। রাইট। নাম্বার 3 মমিনুল, নাম্বার 3 মমিনুল, নাম্বার 5 মুশফিক রহিম, নাম্বার 4 কে হবে? সরি নাম্বার 4 মুশফিক, নাম্বার 4 মুশফিক মানে নাম্বার টেস্টে নাম্বার 4 এন্ড মাহমুদুল্লাহ সাকিব নাম্বার আপ টু 6, এই ব্যাটিং অর্ডারটা। তারপরে এই ব্যাটিং অর্ডারটা শান্ত, আপনার ব্যাটিং অর্ডারে আপনার চিন্তা? সানোয়ার ভাই যে ব্যাটিং অর্ডারটা দিয়েছে আমার মতো আসলে এরকমই। নাসির ক্যান বি ইনক্লুডেড অ্যাজ আমার মনে হয় as bowler. তার অভিজ্ঞতা, তার বোলিং, তার ফিল্ডিং। টেস্টে নাসিরকে খেলাতে আমি মনে করি যে তাকে যদিও বলা হয় নাসির দুর্বলতা আছে শর্ট বলের, আমার মনে হয় নাসির কিন্তু প্রুভেন পারফর্মার, যে কোনো সিচুয়েশনে কিন্তু পারফর্ম করে আসছে নাসির। শর্ট বলে দুর্বলতা তো মনে হয় আমাদের সবারই সবারই বলেরই আছে কম বেশি, তারপরে নাসির কিন্তু সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে। তো ব্যাটিং অর্ডারে আর কোনো পরিবর্তন শান্ত সাজেস্ট করছেন না? মিশু ব্যাটিং অর্ডার নিয়ে আপনার আমি মত একটু বলি যে আমরা যেহেতু আমি একটু নাসিরের কথাটা বলতে চাই যে আমার মনে হয় যে নাসির আসলে টেস্টে খেলবে, আমার কাছে এটা মনে হয় আর কি। আর যদি খেলে তাহলে আমার মনে হয় যে সেই জায়গাটাতে হয়তো বা আমরা 6-এ
সাথে এই দিকে যদি ওইখানে কোনো নিচের দিকে কোনো চেঞ্জ না আসে তাহলে বোধহয় 6-7 আমরা নাসিরকে দেখতে পারি। এবং এখানে আরেকটা আছে যে মুশফিকের জায়গায় টেস্ট ম্যাচে আমরা দেখেছি লিটন দাসকে করানো। হ্যাঁ, লিটন দাস সেটাও কতখানি একটা আছে। ফর্মে আছে সেটা একটা বিষয়। তো 5-day টেস্ট ম্যাচে মুশফিকের ফিটনেস, মুশফিকের উপরে কতখানি ভরসা সিলেক্টরদের হবে অ্যাজ ফার এজ উইকেট কিপিং এর, সেটা একটা দেখার বিষয়। আমার মনে হয় যে আজকে বাংলাদেশ দল একটি অসাধারণ জয়লাভ করেছে, যেটি 2টি কামব্যাক বা 3টি কামব্যাকের মধ্যে দিয়ে তার আসতে হয়েছে। এবং জনাব ইশতিয়াক আহমেদ, আমি, সানার হোসেন, হাসিবুল হাসান, শান্ত, মিশুদের আপনাদের অনেক ধন্যবাদ দিয়ে শেষ করতে চাই। এই ছিল আজকে বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।